হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আর এই রমজানের শেষ মুহূর্তটা প্রত্যেকেই ভালো থাকতে হবে, তাই না? কারণ সামনে ঈদ আসছে। তাই আজকের ভিডিওতেই প্রথমেই জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক, এবং আমার প্রত্যেকটা বন্ধুকে রইল আগামী ঈদের শুভেচ্ছা। আর আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য একটি সুন্দর মাঠের খুবই সুন্দর গল্প। তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাকে খুবই ভালো লাগবে। আর শেষে থাকছে মাঠের প্রত্যেকটা পুকুরে আজকে জল শেষের দিকে, তাই রয়েছে কিছু মাছ। তাই আমরা আজকে মাছও ধরবো সেখানে জালি দিয়ে, সেই দৃশ্যটাও দেখাবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে। তাই একটু যদি ফ্রি টাইম থাকে তাহলে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং গল্পটা শুনবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো বেশি বকবক না করে চলুন গল্পের দিকে এগিয়ে যাই। এইটি আমার গ্রাম। গ্রামের বাইরে ক্যানেলের রাস্তা ধরে আমি মাঠের দরজার ভিতর দিয়ে চলে গেলাম মাঠের ভিতরে। মাঠের দুই সাইডে রয়েছে শীষ পাকা গম আর ফাটা আলের ভিতর দিয়ে আমি হেঁটে চলেছি আমার সেই গন্তব্যের লক্ষ্যে। আমাদের এই মাঠটা ক্যানেলের ধারে হলেও এইখানে কোনো ডিপ শ্যালো বসে না, যদিও বা একটা সোলারের দ্বারা কিছুটা জল ওঠে। তাই সেগুলোতে গম চাষের জন্য খুব যে বেশি যথেষ্ট তাও নয়, অ্যাভেলেবেল নয়। তাও কোনো রকমে আমাদের গ্রামের আমরা প্রত্যেকেই নিজের নিজের জমিতে গম চাষ করে থাকি। আর হয় বর্ষার সময় একমাত্র আল্লাহর ভরসায় মেঘের উপর নির্ভর করেই বৃষ্টির জলে আমাদের বর্ষার ধান। এছাড়া এই মাঠে হয় কিছু সবজি ফসল এবং সর্ষের চাষ। এছাড়া বাদবাকি এই গম ওঠার পরে আর কিছুই থাকে না, সারা মাঠ খাঁ করতে থাকে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার হাত ধরে আমি এই মাঠে প্রতিদিনই একরকম আসতাম। কেন? ছোট্টবেলায় আমাকে মাঠ খুবই ভালো লাগতো। তারপর বাবার সঙ্গে প্রায়ই আসতাম আর বাবার সঙ্গে বসে বসে এই মাঠের গল্প শুনতাম। এই মাঠে রয়েছে আমাদের সেই পিতৃপুরুষের পূর্বপুরুষের তৈরি পুকুর, যেই পুকুরের নাম শীতল দিঘি। আর শীতল দিঘির নাম অনুসারে এই মাঠটির নাম হয়েছে শীতল দিঘি। আর বোকা এই কাকতাড়ুয়াটা একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে বলুন তো? হ্যাঁ, সে ডিউটি করছে এই টমেটো জমির, সে সিকিউরিটি গার্ড। তাকে এখানে রাখা হয়েছে পাখি তাড়ানোর জন্য। সে তার ড্রেস দেখিয়ে পাখিকে তাড়িয়ে দেয়, কারণ পাখিরা টমেটো খেতে খুব ভালোবাসে। আর এই জমির 3 মাথার বাঁ পাশে যে রাস্তাটা বেরিয়ে গেল সেটাই চলে গেছে শীতল দিঘি পুকুর পর্যন্ত। যেতে যেতে ঢিপিটা দেখতে পাচ্ছি, এই ঢিপিতেই আছে জিন সর্দার। বুঝতে পারছেন তো? জিন সর্দার, হ্যাঁ সত্যি জিন সর্দার। কিন্তু উনি জিন সর্দার হলেও আজ পর্যন্ত কাউরই কিছু ক্ষতি করেননি। আর তিনি বলেই দিয়েছিলেন যে তার এই ঢিপিতে, অর্থাৎ তার স্থানে যদি কেউ একটা চোটও মারে তার গর্দান তিনি নামিয়ে দেবেন।
এবং তার এই জায়গাটি যদি কেউ অপবিত্র করে তাকেও কিন্তু ছেড়ে কথা বলবেন না। আর এইখান থেকে এই শীতল দিঘির পুকুরে তার সৈন্য সামন্ত রয়েছে, তাদেরকে এইখান থেকে উনি পরিচালনা করে থাকেন এবং আর অন্যান্য জিনদের কার্য কি হবে সেটা তিনি এইখান থেকে পরিকল্পনা বাস্তবায়ন করেন। আর এই শীতল দিঘির মাঠেই রয়েছে জিনেদের এক বিশাল বড় সাম্রাজ্য। বাবা বলতো যে এই শীতল দিঘির দক্ষিণে আরও একটা পুকুর আছে, যেই পুকুরটার নাম হচ্ছে ভেড়াপোড়া। আর এই ভেড়াপোড়ার পুকুরের তলে রয়েছে জিনদের বসতি স্থান, বাড়ি, বিশাল রাজপ্রাসাদ। তো আমি ওই জন্য ভয়ে কোনোদিন ওই মাঠে যেতাম না। এখানে জিন থাকলেও বাবা বলেছিল যে সন্ধ্যাবেলায় মহিষের রূপে তারা এই পুকুরে নামে। কি করে বুঝলো? আমার বাবার দাঁড়ি ফেলার নেশা ছিল খুব, অর্থাৎ ছিপ ফেলে মাছ ধরার নেশা। বিকাল হতো, ভাতটি খেয়ে দিয়ে তারপরে ছিপটা বগলে ভরে ছাতাটা মাথায় নিয়ে টুকটুক করে হাঁটুন ধরতো সেই মাঠের দিকে, শীতল দিকে, আর এসে চুপচাপ বসে পড়তো এই পুকুরের ধারে নিজের জমির আলে বসে বসে মাছ ধরত। এটা ছিল আমার বাবার একটা শখ। তো হঠাৎ একদিন এক বিশাল মোষের দল ছিল, 4টি বড় 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 মোষ। তখন জল ছিল এই পুকুর পুরোটাই ভরা। এখন হয়তো খরার দিন, তাই জলটা অনেক কমে গেছে, রয়েছে কিছু মাছ, সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জলগুলো আমরা রেখে দিয়েছি। কিন্তু বর্ষার সময় জলে একদম পুরোপুরি ভরে থাকে। তাই নেমে পড়লো সেই জলে 4টে মোষ। আর আমার বাবা তখন চিন্তায় পড়ে গেল। সূর্যটা প্রায় তখন ডুবেই গেছিল, ঠিক মুখ আঁধার এইরকম টাইমে। আর তারা নেমে মোষগুলো এদিক সেদিক লাগলো ঘোরাঘুরি করতে। বাবা যখন প্রথমে ছিল তখন কোথাও কিছু ছিল না, না মোষ ছিল না গরু ছিল। কিন্তু হঠাৎ এই 4টে মোষ নেমে পড়লো জলে। বাবা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে দাঁড়িটা গুটিয়ে নিলেন, গুটিয়ে নিয়ে তারপর টোপ এবং চার সেগুলোকে ঝোলাতে ভর্তি করে নিলেন। তারপর লক্ষ্য করতে লাগলেন যে এই মোষগুলো যায় কোথায়। হ্যাঁ, যেটা ভেবেছিলেন তাই। মোষগুলো নেমে সোজা বাবার দিকে আস্তে 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 করে ধেয়ে আসছে। শিং আছে কিন্তু লেজ নাই। এখানেই বাবার সন্দেহ যে মোষের তো লেজ থাকে কিন্তু শিং আছে, লেজ নাই কেন? লক্ষ্য করলো, লেজ কিন্তু দেখতে পেল না। হয়তো জলে ডুবেছিল তার জন্য, কিংবা লেজ ছিলই না। এমত অবস্থায় বাবা বুদ্ধি খাটালো এদের কাছ থেকে কি করে রেহাই পাওয়া যায়। বাবার জানা ছিল যে জিনেরা আগুন থেকে তৈরি, আর তাই আগুনকে তারা খুব ভয় করে। তাই বাবা একটু চিন্তা বুদ্ধি খাটিয়ে চার বাঁধা যে ন্যাকড়াটা ছিল সেইটাকে একটা কাঠির সঙ্গে বেঁধে আগুন জ্বালিয়ে ফেলল। আর আগুন জ্বালিয়ে ফেলে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে গুটিয়ে দাঁড়িয়ে গুটিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ল। কিন্তু যে দিদিকে গেল এখানেও মহাবিপদ। এখানে রয়েছে বিশাল বড় বড় খরিশ সাপ, বেতাঝাড় সাপ এবং ভোরা সাপ। তাই যদি আমার ভিডিও দেখেন কোনো বেদে ভাই, তাহলে আমি বলছি আপনাকে এইখানে যদি আসেন অনেক ভালো ভালো সাপ পাবেন। তাই চলে আসুন আপনার ওই বাঁশিটা নিয়ে। একবার যদি বাজাতে লাগেন না, তাহলে দেখবেন আপনার চারিদিকে সাপ আর সাপ, সাপ আর সাপ, সাপ আর সাপ আপনাকে ধরে ফেলবে। বিশাল বড় বড় সাপ আছে, বহু পুরাতন পুরাতন সাপ আছে।
আপনি চাইলে দেখতে পাবেন এখানে সাপের লালও থাকতে পারে। আমার তো মনে হয় লাল আছে, কিন্তু ওই যে যদি বাগে পাই তাহলে শেষ করে দেবে। এখানে এই যে পটল বাড়িগুলো রয়েছে, এই পটল বাড়িতে সহজে কেউ আসে না পটল তুলতে, কেন? সাপের ভয়ে। কারণ সাপ পটলের ফুলের মধু খেতে আসা সেই ফড়িংগুলো বা পোকাগুলো খেতে পটলের বাহানে বাহানে ঘুরে বেড়ায়। তাই ভয়ে কেউ পটল বাড়িতে যাবে না। আর এমনিতেও যেখানেও পটল বাড়িতে চাষ হয় সেখানেও দেখবেন পটল বাড়িতে সাপ থাকে। আপনাদের এলাকায় যদি কোনো পটল বাড়ি থাকে সাবধানে যাবেন, দেখে নেবেন, যেহেতু পটলের বাহানে সাপ থাকে। তাই আমরা শেষ পর্যন্ত মাছ ধরতে লাগলাম। গল্পটা যদিও এটা কাল্পনিক কি সত্যি সেটা আমি জানি না, তবে আমার বাবার মুখ থেকে শোনা গল্প, আমি ছোট অবস্থায় শুনেছিলাম। তাই আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি গল্পটা শেয়ার করলাম। তারপরে আমরা মাছ ধরতে লাগলাম। এখানে রয়েছে আমার ভাইরা, আমার চাচা এবং আর সঙ্গে আরও ছোট ছোট ভাইরা। মাছগুলো বেশ কিছুদিন আগেকার ফেলা, বর্ষার সময়কার। রয়েছে রুই, কাতলা এবং আরও অনেক কিছু। আর তাছাড়া যেহেতু মাঠের পুকুর, তো তার জন্য এখানে গ্রাম্য ভাষায় যাকে বলে ডেড়কা পুঁটি, এই ডেড়কা পুঁটির মাছও রয়েছে, যেগুলো এই মিহি জালে ধরা পড়ে। আর যেগুলো স্বাদ কিন্তু অপূর্ব। টমেটো আর ধনেপাতা দিয়ে যদি রান্না করা হয় না, ওফ, জিভে জল চলে আসবে। আর খেতেও হেভি টেস্ট। হ্যাঁ, আপনি যদি একবার খান আপনি জীবনে কোনোদিন ভুলতে পারবেন না, এটা আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে ভিডিওর শেষ প্রান্তে। তাই ভিডিওটা যদি আপনার একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো দেবেন। লাইক দিলে আরও ভালো করে ভিডিও বানাতে উৎসাহিত হই। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, অল নোটিফিকেশানটা অন করে দিয়ে পাশে বেল আইকনটি টিপে দিয়ে। তো দেখা হবে পরবর্তী আবার এরকম কোনো মেঠো ব্লগ ভিডিও বা গ্রামের ব্লগ ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন, সাথে থাকুন। খোদা হাফেজ, ধন্যবাদ।